আচ্ছা, এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 5 যেটা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন সেইটা আমরা করব। তাহলে দেখো, এই চ্যাপ্টারের মধ্যে এরকম একটা ইকুয়েশন থাকবে, ঠিক আছে, সেইটাকে সলভ করতে হবে। তাহলে প্রথম কথা দেখো, এই ইকুয়েশনটা কীরকম একটা ইকুয়েশন সেইটা একটু আমরা আগে দেখি, তারপরে কিভাবে সলভ করতে হবে সেটার দিকে আমরা যাব। তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা কি এখানে দুটো ভেরিয়েবল আছে, একটা এক্স আর একটা ওয়াই। তাহলে এটাকে সলভ করার জন্য আমার দুটো ইকুয়েশন লাগবে, তাই জন্য এখানে লেখা আছে সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে, মানে পরপর দুটো থাকবে। একটা থাকলেও সলভ করা যায়, কিন্তু সেগুলো তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে, তাহলে সেই নিয়ে আমাদের চিন্তা নেই, ঠিক আছে। তাহলে এখানে দুটো ইকুয়েশান, ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশান, সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশান। লিনিয়ার কথাটা কেন বলছি, কারণ এখানে দুটো ভেরিয়েবল আছে, একটা এক্স আর একটা ওয়াই, আর দুটোই দেখো হাইয়েস্ট পাওয়ারটা 1, এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 1, আর কোনো মিক্স টার্ম নেই, মানে এক্সের সাথে ওয়াইয়ের গুণ কোনো ওরকম টার্ম নেই, ঠিক আছে। তাহলে এরকম দুটো যদি ইকুয়েশান দেওয়া থাকে তাহলে সেটাকে কি করে সলভ করব। আচ্ছা, প্রথম কথা দেখো যে সলভ কী করে করব সেটা তো পরের কথা। প্রথম ব্যাপারটা হচ্ছে যে যদি এরকম দুটো ইকুয়েশান দেওয়া থাকে তাহলে সেটা কি সবসময় সলভ হবে, আগে ওই কোয়েশনটা হচ্ছে আমাদের বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে যদি সলভ করা যায় তাহলে তো সলভ করব। তাহলে আগে আমরা দেখব কি হ্যাঁ এরকম দুটো যে কোনো ইকুয়েশন যদি দেওয়া থাকে, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, এখানে বলছি লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস কেন কি এখানে দুটো ভেরিয়েবল আছে, একটা এক্স আর একটা ওয়াই। আর লিনিয়ার কেন সেটা তো বোঝালাম, যে এক্সের হাইয়েস্ট পাওয়ার 1, ওয়াইয়ের হাইয়েস্ট পাওয়ার 1, আর কোনো মিক্স টার্ম থাকছে না, ঠিক আছে। তাহলে যে কোনো দুটো লিনিয়ার ইকুয়েশান দেওয়া থাকলে সেটাকে সলভ করা যায় কি যায় না, প্রথম সেইটা, তারপরে কি করে সলভ করব, হ্যাঁ ওই কোয়েশনটাতে পরে আসবো। তাহলে এবার সেই দিকে আমরা এগোই। আচ্ছা, তো সেটার আগে দেখো, তোমরা এই গ্রাফ চ্যাপ্টারটা যখন করেছো তোমরা দেখেছো এরকম ইকুয়েশান একটা স্ট্রেট লাইনের ইকুয়েশান রিপ্রেজেন্ট করে, আর গ্রাফের মধ্যে তোমরা সেটা প্লট করতে শিখেছো, ঠিক আছে। তাহলে গ্রাফের মধ্যে প্লট করলে ধরো এরকম একটা লাইন বেরোলো, তাহলে এই লাইনের ইকুয়েশান হয়তো কিছু একটা তোমার আছে, ঠিক আছে। ধরো এই লাইনের ইকুয়েশান হচ্ছে এক্স বাই 3 মাইনাস ওয়াই বাই 5 ইকুয়ালস টু 1, সেটা আমি একটা দিলাম, হ্যাঁ এরকম হতে পারে। তাহলে এই ইকুয়েশানটা দেখো আলটিমেটলি এই ফর্মের মধ্যে সাজানো যেতে পারে, ঠিক আছে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটাকে তুমি এলসিএম নিয়ে গুণ করে সবকটা একদিকে নিয়ে চলে এলে প্রথমে এক্স লিখলে, তারপরে ওয়াই, তারপরে কনস্ট্যান্ট টার্মটা ইকুয়ালস টু 0, এটা করাই যাবে, ঠিক আছে। আর এটা কিছুই না, দেখো এখানে আরামসে হয়ে যাবে, এটা হয়ে যাবে তাহলে তোমার 5x মাইনাস 3y মাইনাস 15 ইকুয়ালস টু 0, তাহলে চলে এলো এই ফর্মের মধ্যে। তাহলে যে কোনো স্ট্রেট লাইন হ্যাঁ সবসময় এই ফর্মের মধ্যে লেখা যায়, আর তোমরা জানো সেটা কি করে প্লট করতে হয় গ্রাফের মধ্যে। তো যদি নাও জানো কোনো প্রবলেম নেই, আমি একটা ছোটো এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেটা দিয়ে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসটা একটু লাগবে, কেন কি এই ইকুয়েশানটা কখন মানে ধরো যে কোনো দুটো ইকুয়েশান দেওয়া আছে, হ্যাঁ তাহলে সেইটার সলিউশন হবে কি হবে না সেটা আমি গ্রাফ দিয়ে একটু ভালো করে ইন্টারপ্রেট করতে পারি, বা ভালো করে বলতে পারো বুঝতে পারি অ্যালজেব্রিক্যালি আমরা সেটা বুঝতে পারি, কিন্তু গ্রাফিক্যালি আরও ভিজুয়ালাইজেশনটা বেটার হয়। তাহলে সেটা আমরা একটু দেখব। তাহলে চলো সেই দিকে একটু এগোই। তাহলে প্রথমে আমার এই ইকুয়েশনটা দেওয়া আছে 4x প্লাস ওয়াই মাইনাস 16 ইকুয়ালস টু 0, সেইটা একটু আমি জাস্ট শর্টে ডিসকাস করে দিচ্ছি যে কী করে প্লট করতে হয়, তোমরা হয়তো জানো। হ্যাঁ, এবার দেখো তাহলে আমি কি করব, প্রথমে এক্স বা ওয়াই যে কোনোকে একদিকে রাখবো, বাকি সবকটাকে অন্যদিকে নিয়ে যাব। তাহলে আমি এদিকে এক্সটাকে একদিকে রাখার চেষ্টা করেছি, আর বাকি সবকটাকে অন্যদিকে নিয়ে চলে এসেছি। তাহলে আমার এক্স ইকুয়ালস টু বেরিয়েছে 16 মাইনাস ওয়াই বাই 4। আচ্ছা, এবার কি করব, এরকম একটা টেবিল করব যার দুটো রো আর 4টে কলাম, প্রথম কলমে উপরে এক্স তারপরে ওয়াই, ঠিক আছে, আর বাকি কলমগুলো কি করে এগুলো ভ্যালুসগুলো আসে সেগুলো একটু বলে দিচ্ছি আমি। এবার দেখো, তুমি এই দিকে যেহেতু ওয়াই আছে তাহলে তুমি ওয়াইয়ের ভ্যালু দিয়ে স্টার্ট করবে, যে কোনো একটা ভ্যালু তুমি নেবে। তাহলে আমি ওয়াইয়ের প্রথম ভ্যালু 0 নিয়েছি, তুমি যা খুশি নিতে পারো, কিন্তু একটা জিনিস মনে রাখো, তুমি ভ্যালুসগুলো ওরকমই নেবে যেটা তোমার প্লট করতে সুবিধে হয়। খুব বড় ভ্যালু নিয়ে নিলে
হ্যাঁ একটু ঝামেলা হবে, ঠিক আছে। তো দরকার নেই, আমি ছোট ভ্যালু যে আর ইন্টিজার ভ্যালু নেব, ঠিক আছে। তাহলে আমার প্লটিংয়ে সুবিধা হবে। পয়েন্ট যদি নাও তাহলে তোমাকে গ্রাফ পেপারকে আরও ভালো করে স্কেলিং করতে হবে, ঝামেলা বেশি। তাহলে তুমি চেষ্টা করবে এরকমই ভ্যালুসগুলো নিয়ে যেগুলো মানে ইন্টিজার হবে, +1 2 3 4 বা -1 2 3 4, ম্যাক্সিমাম 10 অবধি মোটামুটি হয়েই যায় আর কি, এরকম দেওয়া থাকে। তাহলে y এর ভ্যালু 0 নিলাম, তাহলে দেখো এখানে y0 বসালে x বেরোলো কত 4। আচ্ছা এগুলো একদম ইজি ক্যালকুলেশন, কিছু বলার নেই। y আবার 4, তাহলে x হচ্ছে তোমার 3, কেন উপরে হয়ে যাচ্ছে 12/4 3। আচ্ছা x যখন -4, তাহলে 16 -4 মানে 20/4 হয়ে গেল কত তোমার 5, ঠিক আছে। তাহলে তোমার হয়ে গেল x এর ভ্যালু 5। তাহলে এবার কি হলো, তুমি y এর কিছু ভ্যালু নিয়েছিলে, তার করসপন্ডিং x এর ভ্যালু পেলে, ঠিক আছে। তিনটে নিয়েছি আমি, তিনটে কেন নিয়েছি সেটা আমি একটু পরে বলে দেবো। দুটো নিলেও হয় কিন্তু তিনটে নিলে বেটার আর কি। তাহলে এই পয়েন্টসগুলো 4, 0 আগে x তারপরে y, হ্যাঁ 3, 4 আর 5, -4 এই তিনটাকে আমাকে গ্রাফে প্লট করতে হবে। তারপরে স্ট্রেট লাইনটা কী করে পাবো আমি বলে দিচ্ছি। আচ্ছা তাহলে দেখো এবার কেউ যদি ধরো টাকে একদিকে রাখতো আর বাকি সব কটাকে অন্য দিকে নিয়ে যেত, তাহলে ধরো এরকম আসতো। আচ্ছা ভালো কথা। তাহলে এভাবে তুমি যদি কেউ করে, তাহলে তুমি যখন টেবিলটা এটা করবে, হ্যাঁ প্রথম তোমার রোতে এক্স পরেতে ওয়াই হবে। তুমি ওইখানে তাহলে হয়তো এক্সের ভ্যালু আগে বসাচ্ছ, তারপরে ওয়াইয়ের ভ্যালু পাচ্ছ, হ্যাঁ তারপরে x, y করেই লিখবে, অর্ডারটা চেঞ্জ করবে না কিন্তু। প্রথমে এক্স তারপরে ওয়াই, তুমি ওয়াইটাকে একদিকে রাখো বা এক্সটাকে একদিকে রাখো, সেটাতে কিছু যায় আসে না। অ্যান্সার কিন্তু মোটামুটি কি মানে অ্যান্সারটা তো একই বেরোবে, কারণ একটা স্ট্রেট লাইনকে আমি প্লট করলে তো একই রকমই প্লট করতে পারি, দুভাবে তো প্লট করা যাবে না। হ্যাঁ কিন্তু এটা মাথায় রেখো যে আমি ওয়াইটা এদিকে রাখলে অনেক সময় কী হয়, ওয়াইটা উপরে কেউ লিখে দেয় আর নিচে এক্স করে, হ্যাঁ তারপরে আবার পয়েন্টসগুলো জাস্ট উল্টে যায়, কিন্তু তোমার তাহলে সেইটা পুরোপুরি ভুল হয়ে যাবে। আচ্ছা তাহলে প্রথম পয়েন্টটা 4, 0, তাহলে আমি প্লট করেছি, হ্যাঁ 4, 0, ঠিক আছে হয়ে গেল, খুবই ইজি, এটা তো কিছু বলার নেই। তারপরে পয়েন্টটা 3, 4, তাহলে x এর ভ্যালু 3, y এর ভ্যালু 4, আমি সেটাকে নাম দিয়েছি b। তাহলে a আর b আমি প্রথম দুটো পয়েন্টটা প্লট করে দিলাম। এবার তুমি এখানেই স্কেল নিয়ে এই দুটো লাইনকে জয়েন করে দিতে পারো, ঠিক আছে, এটা তুমি করে দিতে পারো। তাহলে এই যে লাইনটা বের হবে সেটাই তোমার স্ট্রেট লাইন। এবার দেখো থার্ড পয়েন্টটা বাকি রয়েছে, তাহলে ব্যাপারটা কি হবে, তুমি যখন এই দুটো পয়েন্টটাকে জয়েন করে দিয়ে স্ট্রেট লাইনটা পেয়ে গেলে, এবার থার্ড পয়েন্টে যখন প্লট করবে দেখবে ঠিক এই লাইনের উপরটাই তুমি কোথাও একটা পেয়ে যাবে। তাহলে সেইটা আমরা করি, দেখো সি হচ্ছে 5, -4 মানে ফোর্থ কোয়াড্রেন্টটা হবে, এক্স এর ভ্যালু 5 আর y এর ভ্যালু -4, তাহলে এই আমার গেল 5, -4, তাহলে এই তিনটে পয়েন্ট পেয়ে গেলাম। এবার তুমি যদি এই দুটো পয়েন্টকে জয়েন করো তাহলে অটোমেটিকলি দেখবে কি লাইনটা থার্ড পয়েন্ট থেকে পাস করছে। বাস এই দুটো নাও, যদি সি আর এ কে জয়েন করো তাহলে সেটা বি থেকে পাস করবে। বি আর সিকে যদি স্কেলের মধ্যে এক জায়গায় মানে স্কেল যেভাবে আর কি দুটো পয়েন্ট উপরে মার্ক করে যেভাবে স্কেল দিয়ে জয়েন করতে হয় সেটা যদি করো তাহলে এ দিয়ে পাস করবে। তাহলে এটাতে কী হবে, তিনটে পয়েন্ট নিলে তুমি শিওর হয়ে যাবে যে তোমার লাইনটা ঠিকঠাক। বাই চান্স যদি একটা কোনো পয়েন্ট লাইনের থেকে বেরিয়ে যায় তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার ক্যালকুলেশনটা ভুল হয়েছে। তাহলে এখানে দেখো আমি দেখিয়ে দিয়েছি যে এই তিনটে পয়েন্টই একই লাইন থেকে পাস করছে, তার মানে আমার ক্যালকুলেশনটা ঠিক আছে। আর এই যে লাইনটা পেলাম সেটাই আমার হয়ে গেল এই ইকুয়েশনের গ্রাফটা, ঠিক আছে। তাহলে এর ইকুয়েশনটা হয়ে গেল, এই লাইনের ইকুয়েশনটা হয়ে গেল 4x + y - 16 = 0, ঠিক আছে। আচ্ছা এই লাইনের উপরে যে কোনো একটা যদি পয়েন্ট নাও, যে কোনো একটা পয়েন্ট নাও এই লাইনের উপরে, তার কোঅর্ডিনেটটা ধরো a, b, তার কোঅর্ডিনেটটা ধরো a, b, তাহলে x এর জায়গায় যদি a বসাও আর y এর জায়গায় যদি b বসাও তাহলে ইকুয়েশনটা তোমার পুরো স্যাটিসফাইড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা হলো কি করে প্লট করতে হয়। আচ্ছা এবার আমার ফার্স্ট কোয়েশ্চেনটা, যে দুটো এরকম ইকুয়েশন দেওয়া থাকলে সেইটাকে কি সলভ করা যাবে, হ্যাঁ প্রথম কোয়েশ্চেনটা। তা যদি সলভ করা যায় তারপরে আমার মেথডগুলো কি, হ্যাঁ কী করে সলভ করব, কোন মেথড দিয়ে সলভ করবো সেটা পরের কথা। আচ্ছা প্রথমে তোমাদের একটু বলে দিই
এটা কিন্তু তোমাদের প্রুফটা কিন্তু সিলেবাসে নেই, কিন্তু একটু তোমরা এটা দেখো, কেন এই প্রুফটা যখন তোমরা করবে তাহলে একটা মেথড তোমরা অলরেডি শিখে নেবে, ঠিক আছে, আর তোমাদের বুঝতেও সুবিধা হবে, আর একদমই ইজি এটা, হ্যাঁ কিছু নেই। তাহলে দেখো আমি কি করছি, এই প্রথম ইকুয়েশন থেকে স্টার্ট করলাম, আর এইখান থেকে আমি ওয়াইয়ের মানটা বের করেছি ইন টার্মস অফ এক্স, মানে ওয়াইকে একদিকে রেখেছি, বাকি সব কটাকে অন্য সাইডে নিয়ে আমি চলে গেছি। আচ্ছা, তাহলে আমার ওয়াই বেরোলো। আচ্ছা, ক্যালকুলেশনটা আমি পুরো কিন্তু বলছি না, এগুলো তোমরা যদি খাতা পেন নিয়ে বসে থাকো তাহলে এগুলো একটু প্র্যাকটিস করো, ঠিক আছে, এগুলো করতেই হবে, প্র্যাকটিস করলেই তো তোমরা শিখবে, নাহলে একদমই শিখতে পারবে না, দেখে মনে হবে হ্যাঁ ঠিকই হচ্ছে, কিন্তু পরে আর করতে পারবে না। তাহলে ওয়াইটা আমি বার করলাম। এবার কি করছি, এই ওয়াইয়ের ভ্যালু ফার্স্ট ইকুয়েশান থেকে বার করেছি, সেকেন্ড ইকুয়েশানের মধ্যে আমি পুট করে দেব। আচ্ছা, তাহলে সেকেন্ড ভ্যালুর মধ্যে পুট করলাম, সেকেন্ড ইকুয়েশনের মধ্যে পুট করলাম, তাহলে a2x প্লাস b2y, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালুটা চলে এলো, প্লাস c2 ইকুয়ালস টু 0। এবার দেখো এই যে ইকুয়েশনটা, এটা কিছুই না, এবার এটাতে জাস্ট একটাই ভেরিয়েবল আছে এক্স, বাকি সব কটা কনস্ট্যান্ট টার্ম আছে, তাহলে সেটা কি করে সলভ করতে হয় সেটা তোমরা জানো, এক্সটাকে একদিকে রাখবে, বাকি সব কটাকে অন্য দিকে নিয়ে চলে যাবে। তা আমি এখানে এই স্টেপসে এই 2-3টে স্টেপ যা আছে তাই করেছি, এক্সটাকে একদিকে রেখে বাকি সব কটাকে অন্য দিকে নিয়ে চলে গেছি। আর লাস্ট স্টেপে দেখো b1 এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো যখনই ক্যান্সেল করছি তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে b1 নট ইকুয়ালস টু 0, কেন 0 হলে তো ডিভাইড করা যাবে না, ঠিক আছে, তাহলে সেটা তো এখানেও ট্রু হচ্ছে, কেন b1 যদি 0 হয়ে যায় তাহলে y এর তো কোনো মানেই দাঁড়াবে না, ঠিক আছে। তাহলে আমার এই বেরোলো এক্সের ভ্যালু। এই ক্যালকুলেশনগুলো তোমরা একটু নিজে খাতায় করে শিওর হয়ে নাও কি হ্যাঁ আমার ঠিক বের হচ্ছে বা এটাই বের হচ্ছে, তাহলে তোমাদের ক্যালকুলেশন মানে ওয়ার্কিংটাও একটু প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, এবার কি করেছি, এই যে এক্সের ভ্যালু বেরোলো, আমি সেটা ইকুয়েশন 1-এ বসাবো। আমি এখানে ইকুয়েশন 1-এ বসাচ্ছি, তোমরা চাইলে ইকুয়েশন 2-এ বসাতে পারো, একই ব্যাপার, তোমাদের একই অ্যান্সার বের হবে। তাহলে প্রথম থেকে একবার বলে দিই কী করলাম। তাহলে প্রথম ইকুয়েশন থেকে ওয়াইয়ের মান বের করেছি ইন টার্মস অফ এক্স, সেটা সেকেন্ড ইকুয়েশনে বসিয়েছি, তাহলে এই পুরো এই ইকুয়েশনটা পেলাম, এটাতে শুধু এক্স থাকছে। আচ্ছা, তাহলে এখান থেকে এক্সের মানটা বের করে নিয়েছি, এটা আমার এক্সের ভ্যালুটা বেরিয়েছিল। আচ্ছা, তারপরে কি করছি, এই যে এক্সের ভ্যালু সেইটা আমি ফার্স্ট ইকুয়েশনে বসাচ্ছি। তোমাদের বললাম তোমাদের দরকার নেই যে ফার্স্টেই বসালে, তুমি সেকেন্ডও বসাতে পারো, একই অ্যান্সার বেরোবে। তাহলে যেই আমি এক্সের ভ্যালু ফার্স্ট ইকুয়েশনে বসাচ্ছি, তাহলে এই ইকুয়েশনে দেখো কি হচ্ছে, শুধু একটাই ভেরিয়েবল থাকছে, সেইটা হচ্ছে ওয়াই, মানে এক্সটা তো এলিমিনেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার এলিমিনেট হচ্ছে না, সাবস্টিটিউট হয়ে যাচ্ছে, এক্সের মানটা আমি সাবস্টিটিউট করে দিচ্ছি। আচ্ছা, মানে একই টার্মটা, মানে এই সাবস্টিটিউশন টার্মটা মানে এখানে বেশি আর কি অ্যাপ্রোপ্রিয়েট, তাই জন্য সাবস্টিটিউট টার্মটা ইউজ করা উচিত ছিল। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা হলো। এবার এই ইকুয়েশনটার মধ্যে শুধু ওয়াই আছে, তাহলে এইটাকে সলভ করারটা নিয়মটা কি, ওয়াইটাকে একদিকে রাখবো, বাকি সব কটাকে অন্য সাইডে নিয়ে যাবো, এই তো হচ্ছে ব্যাপার। তাহলে ওয়াইটাকে একদিকে রেখেছি, বাকি সব কটাকে অন্যদিকে নিয়ে গেছি, আর এলসিএম নিয়েছি, তারপরে দেখো এই দুটো টার্ম এক হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। আচ্ছা, কেটে গিয়ে তারপরে এই দুটো টার্মের মধ্যে তোমার b1 কমন যাচ্ছে, b1 কমন নিয়েছি, আর এই দিক দিয়ে b1 দিয়ে আমি এটাকে কেটে দিয়েছি, মানে এইটাকে ক্যান্সেল করার পর, মানে এই স্টেপসটা আমি পুরো দেখাইনি তোমরা, আমি ওই জন্য বলছি ক্যালকুলেশনগুলো নিজে থেকে করো, করে আমার এইটা আমার ওয়াইয়ের ভ্যালু এসছে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এক্স পেয়ে গেলাম, আর এখান থেকে ওয়াই পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো এইখানে কিন্তু একটা জিনিস মাথায় রেখো যে a1 b1 c1 a2 b2 c2 এগুলো কনস্ট্যান্ট, হ্যাঁ এর ব্যাপারে কিছু মানে বলে দেওয়ার নেই এই প্রবলেমে, এইটা আমি জাস্ট ধরে নিচ্ছি কি হ্যাঁ এরকম a1 b1 c1 হলে এইটা হবে। আর বাই চান্স যদি এই নিচের ভ্যালুটা যদি 0 চলে আসে তাহলে তো আমার প্রবলেম হয়ে যাবে, তাহলে এটা যদি 0 চলে আসে তাহলে আমি 0 দিয়ে ডিভাইড তো করতে পারি না, তাহলে কি হবে, তাহলে মানে সলিউশন হবে না, তাই তো। তাহলে সলিউশনটা এটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, হ্যাঁ, বা না 0 হলে কি হবে, এইগুলো একটু আমরা তাহলে নেক্সট, হ্যাঁ এইগুলো একটু দেখব। তাহলে প্রথমে দেখো যে এটা আমার দুটোকে সলভ করে, হ্যাঁ এক্স আর ওয়াই বেরিয়েছিল। আচ্ছা, আর একটা জিনিস আছে একটু বলে দিই, এই যে নিয়মটা দিয়ে যেটা সলভ করলাম সেটাই হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। তার মানে যে কোনো একটা ইকুয়েশন থেকে আমি এক্স বা ওয়াই এর মান বের করলাম, হ্যাঁ
এবার সেটাকে অন্য ইকুয়েশনের মধ্যে সাবস্টিটিউট করে দিলাম, তাহলে একটা ভেরিয়েবল পেয়ে গেলাম। এবার ওই ভেরিয়েবলটা আবার যে কোনো একটা ইকুয়েশনে পুট করে অন্য ভেরিয়েবলটা পেয়ে গেলাম। এই মেথডটাই হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। কেন কি এক্সের মান বা ওয়াই এর মান অন্য ইকুয়েশনে সাবস্টিটিউট করে দিচ্ছি, এক্স ও তার জায়গায় বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই করে যাই হোক আমার ব্যাপারটা এখানে চলে এলো। এবার দেখো যদি এই নিচের যেই ভ্যালুটা আছে ডেনোমিনেটারে a2b1 - b2a1, এটা যদি নন জিরো হয়, এটা যদি নন জিরো হয়, হ্যাঁ মানে জিরো বাদে যে কোনো একটা সংখ্যা, তাহলে আমার কোনো প্রবলেম নেই। কেন কি নিচে একটা নন জিরো নাম্বার, উপরে জিরো হোক বা নন জিরো হোক, আমি নন জিরো দিয়ে সবসময় ভাগ করতে পারি, ভাগ করে যে আমার অ্যান্সার বেরোবে সেটাই আমার উত্তর। তাহলে এই কেসের মধ্যে কি হচ্ছে, এই দুটো ইকুয়েশনকে সলভ করতে পারছি আর একটাই সলিউশন বেরোচ্ছে, তাই জন্য এখানে লেখা আছে ইউনিক সলিউশন। ঠিক আছে, তাই জন্য এটাকে লেখা আছে ইউনিক সলিউশন। ঠিক আছে, এবার দেখো এরকম একটা এক্সাম্পল নিয়েছি আমি, দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন, এক্স মানে দুটো লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু জিরো, আর একটা হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে a1 হচ্ছে 1, b1 হচ্ছে 1, c1 হচ্ছে -2, এই কেসে a2 হচ্ছে 1, b2 হচ্ছে -2 আর c2 হচ্ছে 1। তাহলে এইগুলো পেলাম। আচ্ছা, এইগুলো যে পাচ্ছি এটা মনে রাখো যে এইগুলো আমি কিন্তু এই যে জেনারেল ইকুয়েশনটা আছে স্ট্রেট লাইনের, সেইটা থেকে কম্পেয়ার করে কিন্তু আমি এগুলো পাচ্ছি, a1 b1 c1 a2 b2 c2। তো সবসময় ইকুয়েশনটাকে এইভাবে সাজিয়ে নেবে, তারপরে কম্পেয়ার করবে। তাহলে দেখো a1/a2 হচ্ছে 1 আর b1/b2 হচ্ছে 1/-2, তাহলে এই দুটো আলাদা, তার মানে এটাকে সলভ করা যাবে। একটা ভ্যালুর বের হচ্ছে 1 আর একটা বের হচ্ছে -0.5। হ্যাঁ, তাহলে দুটো আলাদা, তার মানে এটা আমার সবসময় সলভ করা যাবে, কেন নিচেরটা নন জিরো, তাহলে নন জিরো নাম্বার দিয়ে আমি সবসময় ডিভাইড করতে পারি আর আমার সলিউশন বেরোবে, আর একটাই সলিউশন বেরোবে। তাহলে এইটা গেল অ্যালজেব্রার ব্যাপার। এবার আমি তো বলেছিলাম যে এই ইকুয়েশন কিছুই না, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, আমি গ্রাফে প্লট করতে পারি। তাহলে তোমাদের কাজটা হচ্ছে এই যে প্রথম ইকুয়েশনটা আর সেকেন্ড ইকুয়েশনটা, এই দুটোকে তোমরা গ্রাফে প্লট করবে। তা গ্রাফে প্লট করার পর দেখবে যে এরকম দুটো স্ট্রেট লাইন পাবে, যেটা এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এই পয়েন্টটা তাহলে কত হচ্ছে 1,1। তাহলে এই যে দুটো লাইনটা আমি গ্রাফের মধ্যে প্লট করলাম আর একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো, এই কেসের জন্য যখন a1/a2 নট ইকুয়ালস টু b1/b2, তাহলে আমি কি এই কেসটা যখন হচ্ছে, তাহলে আমি কি পাচ্ছি, টু ইন্টারসেক্টিং লাইন্স, দুটো লাইন যেটা কোনো একটা পয়েন্টে ছেদ করবে। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টটা পেলাম 1,1, সেটাই হচ্ছে এই দুটোর ইকুয়েশনের সলিউশন। তাহলে গ্রাফিক্যাল মেথডটা আমি এইভাবে ইউজ করতে পারি সলভ করার জন্য। তাহলে কি করব, গ্রাফের মধ্যে দুটো লাইনটাকে প্লট করব, প্লট করে যেই পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে, কেন কি তোমরা জানো যে যে কোনো দুটো লাইন সবসময় যে ইন্টারসেক্ট করবে তার তো কোনো মানে নেই। যদি প্যারালাল হয় তাহলে তো কোনো দিন ইন্টারসেক্ট করবে না, তখন কন্ডিশনটা কী হবে সেইগুলোই আমরা একটু দেখব পরে। হ্যাঁ, তাহলে যদি ইন্টারসেক্ট করে তাহলে ঠিক আছে, ভালো কথা, ইউনিক সলিউশন, একটাই উত্তর। ঠিক আছে, আর ওই পয়েন্ট অফ ইন্টারসেকশনটাই এর অ্যান্সার। তাহলে এক্সের ভ্যালু 1, ওয়াইয়ের ভ্যালু 1। এটাকে তুমি যদি অন্য যে কোনো মেথডে সলভ করো, তুমি এক্সের ভ্যালু 1 আর ওয়াইয়ের ভ্যালু 1ই পাবে। আর এটা ঠিক কি না সেটা কী করে বুঝবো, তাহলে এক্সের জায়গায় 1 বসাও, ওয়াইয়ের জায়গায় 1 বসাও, তাহলে 1 + 1 হয়ে গেল 2, 2 - 2 হয়ে গেল কি 0। তাহলে প্রথম ইকুয়েশনটা স্যাটিসফাইড, সেকেন্ড ইকুয়েশনটাও স্যাটিসফাইড। এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় 1, 1 - 2 ইজ -1, -1 + 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে যাচ্ছে, তার মানে আমার অ্যান্সারটা ঠিক। আমি এইভাবে চেকও করতে পারি। আচ্ছা, ভালো কথা। তাহলে আমার ডেনোমিনেটরটা এই ভ্যালুটা দুটোই তো সেম আছে, এইটা নন জিরো হলে আমার তো কোনো চিন্তাই নেই। আর একটা জিনিস মাথায় রেখো, এইটা নট ইকুয়ালস টু 0, সেটাকে আমি অন্যভাবে এইভাবেও লিখতে পারি যে a1/a2 ইজ ডিফারেন্ট ফ্রম b1/b2। তাহলে একই জিনিসকে এই দুটোভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা হলো আমার কন্ডিশন যখন সলিউশনটা এক্সিস্ট করবে আর একটাই সলিউশন হবে। আচ্ছা, এবার আর একটা কেস 2, যখন কি হবে, এইটা তোমার 0 হয়ে গেল, নিচেরটা a2b1 - b2a1টা 0 হয়ে গেল, তখন প্রবলেম। কেন, তুমি জানো 0 দিয়ে তো ডিভাইড করা যায় না। হ্যাঁ, 0 দিয়ে কোনো দিন ডিভাইড করা যায় না। তাহলে উপরে যদি 0 হয়ে যায়,
বাই চান্স কোনো কারণে, মানে এইটা বা এইটা, হ্যাঁ এই দুটো যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে, 0/0। এবার 0/0 হয় আনডিফাইন্ড। হ্যাঁ এগুলো ঠিক তোমাদের আরও বেশি ডিটেলে বোঝানো যাবে না, যেহেতু তোমাদের ক্লাস 9 অনেক কিছু জানো না, তো এগুলো সিলেবাসেও নেই, তো জাস্ট আমি হালকা একটু বলে দিচ্ছি। 0/0 মানে তোমার আনডিফাইন্ড, এর কোনো ভ্যালু আমরা বলতে পারি না কি হবে, তো সেই কেসে কি হবে সেই কেসটা আমরা দেখব। তাহলে দেখো a2b1 মাইনাস b2 a1 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এইটাকে ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে a2b1 ইজ ইকুয়ালস টু b2 a1, তার মানে b1/b2 ইজ ইকুয়ালস টু a1/a2, তাহলে এইটা আমি পাচ্ছি। আচ্ছা এবার ধরো এইটাই প্রথমেরটাই 0 হয়ে গেল, b2c1 মাইনাস c2b1 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো যে b2c1 ইজ ইকুয়ালস টু c2b1, বা এটাকে বলতে পারো আলটিমেটলি c1/c2 ইকুয়াল টু b1/b2। কিন্তু আবার তুমি b1/b2 ইজ ইকুয়ালস টু a1/a2 তো অলরেডি প্রমাণ করি, মানে তোমার প্রমাণ কি করেছো, মানে হয়ে যাচ্ছে, হ্যাঁ কেন কি নিচেরটা 0 ছিল, তাহলে আলটিমেটলি কী পেলে a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2 যদি এটা 0 হয়, আর এটা যদি 0 হয় তার মানে এটাও 0 হবে, কেন কি a1/a2 ইজ ইকুয়ালস টু c1/c2 হচ্ছে, তার মানে a1c2, হ্যাঁ a1c2, এটা 0 তো দেখো b2c1 মাইনাস c2b1 ইজ ইকুয়ালস টু 0, হ্যাঁ তার মানে তুমি কি পাচ্ছ, এইটা a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2, আর এটা তো 0 ছিল। এবার a1c2 আর a2c1 এর দুটোও সমান, কেন কি a1/a2 ইজ ইকুয়ালস টু c1/c2, সে তো এই দুটো কন্ডিশন, এইটা ইকুয়ালস টু 0 আর ডেনোমিনেটার ইকুয়ালস টু 0, সেখান থেকেই তো আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমি কি হলো a1c2 মাইনাস c1a2 সেটাও 0 হলো, তাহলে এটা যদি 0 হয় আর এটা যদি 0 হয় তাহলে তোমার এটাও 0 হবে, আর তুমি এই জিনিসটা পাবে a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইজ ইকুয়ালস টু c1/c2। তাহলে এই কেসে কি হবে, তাহলে এই কেসে দেখো কি বলছে, এখানে লেখা আছে দ্য ইকুয়েশন হ্যাভ ইনফানাইট সলিউশন, মানে একটা না অনেকগুলো সলিউশন হবে। আর গ্রাফিক্যালি কি এটা, এই দুটো ইকুয়েশনটা তাহলে কি রিপ্রেজেন্ট করবে, টু কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন বলতে মানে একটা লাইনের উপরে অন্য লাইনটা চেপে যাবে, মানে একই লাইন পাচ্ছ তুমি, তার বেশি আর কোনো লাইন পাবে না, একটাই লাইন পাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি এক্সাম্পল নিয়েছি x প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0 আর 2x প্লাস 2y মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে তোমরা যদি এইটা যেই গ্রাফের মেথডটা আমি শিখেছি সেইটা দিয়ে তোমরা যদি প্লট করো তাহলে তোমরা দেখবে গ্রাফের মধ্যে একটাই লাইন পাবে, সেই এইটা কিন্তু তোমরা করবে, না করলে কিন্তু তোমরা নিজে থেকে কনভিন্স হতে পারবে না। আচ্ছা এবার আমি অ্যালজেব্রাতে দিয়ে কি করে চেক করব, তাহলে দেখো এটাকে কম্পেয়ার করলে জেনারেল ইকুয়েশন থেকে a1 পেলে 1, b1 পেলে 1, c1 পেলে -2, a2 পেলে 2, b2 পেলে 2, c2 পেলে -4। এবার রেশিওগুলো বার করো, তাহলে a1/a2 হচ্ছে হাফ, b1/b2 হচ্ছে হাফ, c1/c2 হচ্ছে -2/-4 মানে হাফ, মানে তিনটেই সমান। তাহলে কি পেলে a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইজ ইকুয়ালস টু c1/c2, ঠিক আছে। তাহলে এর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন আছে, কিন্তু একটা না অনেকটা বেশি, আগেরটাতে ছিল একটাই সলিউশন হবে। যখনই a1/a2 ইজ ডিফারেন্ট ফ্রম b1/b2 মানে ডেনোমিনেটারটা নন জিরো, তাহলে আমার কোনো প্রবলেম নেই, একটাই সলিউশন। যখনই এটা 0 হয়ে যাবে তখনই আমার প্রবলেম হবে, দেখতে হবে উপরেরটা 0 হচ্ছে কি না, উপরেরটা 0 হলে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, উপরেরটা 0 যদি না হয় তাহলে কী হবে পরে আসছি। আচ্ছা তাহলে দেখো এই যে এক্সাম্পলটা নিলাম, এখানে তার গ্রাফটা করাই আছে, একটাই লাইন পাবে, তাহলে একটা লাইনটা পাচ্ছ কেন, হ্যাঁ সেটা আমার কথা। তাহলে দেখো এটা কিছুই না, এই যে ইকুয়েশনটা আছে এটার মধ্যে যদি তুমি 2 গুণ করে দাও তাহলে সেকেন্ড ইকুয়েশনটা পেয়ে যাচ্ছ। তাহলে x প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0, এটা যদি 2 গুণ করো তাহলে 2x প্লাস 2y মাইনাস 4 ইকুয়ালস টু 0, মানে একই ইকুয়েশন দুভাবে লেখা আছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, 2x ইকুয়ালস টু 1, এইটাকে আমি সলভ করলে যে অ্যান্সার পাবো, হ্যাঁ 4x ইকুয়ালস টু 2,
হ্যাঁ, সেইটাকে সলভ করলে আমি একই অ্যান্সার পাবো। কেন, কী করেছি আমি, ইকুয়েশনটা তো নতুন কিছু না, এটার সাথে আমি শুধু 2 গুণ করে দিয়েই আমি এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। তাহলে ওই জন্যে এই দুটো লাইনটা কিছু না, একই লাইনের ইকুয়েশন, দুভাবে লেখা আছে, তাহলে একটাই লাইন তুমি পাবে। আচ্ছা, তাহলে এইটা তো গেল তোমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার তাহলে ব্যাপারটা হচ্ছে যে ইনফাইনাইট সলিউশন, মানে অনেকগুলো অসংখ্য সলিউশন আছে, সেটা আমি কি করে দেখছি, বা একটা তো আমি সলিউশন এখানে পেলাম না, সেটা কি করে আমি তাহলে আমি বলতে পারছি। যেমন আগে কেসে আমি দেখিয়েছিলাম যে লাইনটা যেখানে ইন্টারসেক্ট করছে সেটাই আমার সলিউশন, তাহলে এইখানে কেসে কোনটা সলিউশন, তাহলে এই কেসে হচ্ছে এই লাইনের উপরে যে কোনো একটা পয়েন্ট নাও, সেটাই তোমার সলিউশন। তাই লাইনের উপরে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, তাহলে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। যেমন একটা হলো এই দেখো 1,1, এক্সের জায়গা 1 বসাও, ওয়াইয়ের জায়গা 1 বসাও, দেখো দুটো ইকুয়েশনটাই স্যাটিসফাই করে যাচ্ছে। আর একটা হচ্ছে যেমন এই পয়েন্টটা 2,0, আর একটা হচ্ছে 0,2, 0,2 বসাও মানে x0 y2, দেখো এটা স্যাটিসফাই করে যাচ্ছে। x0 y2 মানে এটা 0, এটা 4, 4 - 4 0, এটাও স্যাটিসফাই করে যাচ্ছে, করবেই। এই লাইনের উপরে যে কোনো পয়েন্ট নিলে এটাকে স্যাটিসফাই করবে। তাহলে দেখো তিনটে সলিউশন তো পেয়ে গেলাম। আর একটা সলিউশন এখানে পাচ্ছি দেখো -1,3, মানে এটা এই জন্য সুবিধা হচ্ছে যে যেহেতু দুটো লাইনের ইন্টারসেক্টিংয়ে, তাহলে পয়েন্টগুলো আমি চট করে পেয়ে যাচ্ছি। এখানে করলে আমার তো পয়েন্টে আসবে, তাই জন্য এইগুলো নিচ্ছি না। হ্যাঁ, এটা বার করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে গ্রাফে আমি এইভাবে যে পয়েন্টসগুলো মানে ইজিলি বের করতে পারছি। আর একটা দেখো যেটা হচ্ছে এটা হচ্ছে 3,-1, তাহলে এটাও এর একটা সলিউশন। এক্সের জায়গায় 3 বসাও, ওয়াইয়ের জায়গায় -1 বসাও, 3 - 1 2, 2 - 2 0, তাহলে অনেকগুলো সলিউশন। এর উপরে যে কোনো, এই লাইনের উপরে যে কোনো পয়েন্ট নিলেই তুমি এই ইকুয়েশনের সলিউশন পেয়ে যাচ্ছ। তাহলে এই কেসটা গেল তোমার ইনফাইনাইট সলিউশন। এবার ব্যাপারটা লাস্ট কেসটা, যেটা কেস 3 পড়ে থাকছে, নিচেরটা 0 আর উপরেরটা যে কোনো একটা নন জিরো, তাহলে ঠিক একইভাবে তুমি এটা 0 হলে তুমি এইটা পাচ্ছ, এটা তো অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। আর এইটা নন জিরো মানে C1/C2 ইজ ডিফারেন্ট ফ্রম B1/B2, ঠিক আছে। আর B1/B2 তো A1/A2-র সাথে সমান, তার মানে C1/C2 A1/A2-র সাথেও আলাদা। তাহলে এই কেসটা যদি হয় যে নিচেরটা 0 আর উপরেরটা নন জিরো, কেন এটা নন জিরো হলে এটাও নন জিরো হয়ে যাচ্ছে, কেন কি C1/C2 ইজ ডিফারেন্ট ফ্রম A1/A2। এবার C1/C2 ইজ ডিফারেন্ট ফ্রম A1/A2, তার মানেই তোমার A1C2 ইজ ডিফারেন্ট ফ্রম C1A2, তাহলে A1C2 ইজ ডিফারেন্ট ফ্রম C1A2, তার মানে এটা নন জিরো। ঠিক আছে, তাহলে ওইটা আমার কোনো প্রবলেম হচ্ছে না, মানে এটা 0 আর এইটা হচ্ছে নন জিরো, তাহলে এটা নন জিরো হলেও আমি এটা নন জিরো আসবে। তাহলে দুটো কেসেই কি, মানে দুটো কেসে মানে এক্সের জন্যেও এটা উপরে নন জিরো আর নিচে 0 পাচ্ছি, আর ওয়াইয়ের জন্যেও উপরে নন জিরো আর নিচে 0 পাচ্ছি। তো তার মানে কি ধরো উপরে আমার একটা এক্সের জন্য 11/0 চলে এলো, আর ওয়াইয়ের জন্য এলো 12/0, মানে এটা ধরো বাই চান্স এলো। তাহলে তো আমার এই ক্ষেত্রে কী হচ্ছে প্রবলেমটা, আমি তো একটা নন জিরো নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করলে তো আমার কী হয়, প্লাস ইনফিনিটি। তাহলে ইনফিনিটি ব্যাপারটা তোমাদের এখন নাইনে কিছু বলা যাবে না, এত কিছু বোঝা যাবে না, কিন্তু এইটুকু মনে রাখো, এইটা আর আমি গ্রাফে প্লট করতে পারছি না। ইনফিনিটি মানে এরকম একটা ভ্যালু যেটা অনেক বড় একটা নাম্বার, হিউজ বড় একটা নাম্বার, হ্যাঁ, প্লাস ইনফিনিটি আর কি এই কেসে যেটা হচ্ছে। তাহলে এটা গ্রাফে প্লট করা যায় না, এটা তাহলে এটা মানে কোনো সলিউশন নেই। হ্যাঁ, 7/0, 11/0, নন জিরোকে 0 দিয়ে কোনো দিন ভাগ করা যায় না। আগে কেসে যেমন ছিল কি, নিচেরটা 0 হচ্ছিলো আর উপরেরটা 0 হচ্ছিলো, তো এটাও 0 হয়ে যাচ্ছিলো, তাহলে 0/0 চলে আসছিলো। 0/0 কিন্তু আনডিফাইন্ড হয়। হ্যাঁ, এটা একটু বেশি ডিটেল আর বলা যাবে না, জাস্ট এইটুকু মনে রাখো 0/0 আনডিফাইন্ড আর নন 0/0 ইনফিনিটি। হ্যাঁ, 0/0 হলে আমার সলিউশন থাকছে, ইনফাইনাইট সলিউশন থাকছে, ঠিক আছে। যেমন তাহলে আর কন্ডিশনটা কী হয়ে যাচ্ছে, A1/A2 = B1/B2 = C1/C2। আর এই কেসে কি হচ্ছে, নিচেরটা 0 উপরেরটা নন জিরো, তাহলে এইটা নন জিরো হলে এটাও নন জিরো হয়ে যাচ্ছে, তাহলে নন 0/0 পেয়ে যাচ্ছি। তখন কন্ডিশনটা কি, A1/A2 = B1/B2 not equals to C1/C2। তাহলে এর কোনো সলিউশন নেই,
একদমই সলিউশন নেই। প্রথমে একটা সলিউশন, পরে কেসে ইনফাইনাইট সলিউশন, আর এটাতে নো সলিউশন। তাহলে নো সলিউশন মানে গ্রাফিক্যালি সেটা কি দেখাচ্ছে, দুটো লাইন যেটা প্যারালাল, যেটা একটু আগে আমি তোমাদের বলেছিলাম। ঠিক আছে, দুটো প্যারালাল লাইন। ঠিক আছে, তার এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু জিরো, টু এক্স প্লাস টু ওয়াই প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো। তাহলে ব্যাপারটা কি, এ ওয়ান হচ্ছে ওয়ান, বি ওয়ান হচ্ছে ওয়ান, ওই কম্পেয়ার করছি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো দিয়ে। তাহলে সি ওয়ান হচ্ছে মাইনাস টু, এ টু হচ্ছে টু, বি টু হচ্ছে টু, সি টু হচ্ছে ফাইভ। এবার এসিওগুলো বার করে দেখো, এ ওয়ান বাই এ টু হাফ, বি ওয়ান বাই বি টু হাফ, মানে প্রথম দুটো সমান, আর সি ওয়ান বাই সি টু মাইনাস টু বাই ফাইভ, তাহলে এই দুটোর সাথে পুরোপুরি আলাদা। তাহলে এই কেসে তোমরা এই দুটো ইকুয়েশনকে যদি গ্রাফে প্লট করো তো এরকম দুটো লাইন পাবে। এই লাইনটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু জিরো, আর এইটা টু এক্স প্লাস ওয়াই টু ওয়াই প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো। এগুলো প্লট করবে, কিন্তু প্লট করলেই তোমাদের আরও ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কোনো সলিউশন নেই, তার মানে কি, এরকম কোনো ভ্যালু নেই এ কমা বি যেইটা এইখানে বসালে জিরো হয়ে যাবে, আর ওই একই ভ্যালু এখানে বসালে এটা জিরো হয়ে যাবে, মানে সাইমালটেনিয়াসলি সলভ করবে না। হয়তো এরকম একটা ভ্যালু আছে, যেমন ওয়ান কমা ওয়ান, হ্যাঁ, এক্স ওয়ান নাও, ওয়ান ওয়াই ওয়ান নাও, তাহলে ওয়ান প্লাস ওয়ান টু, টু মাইনাস টু জিরো, এইটাকে স্যাটিসফাই করছে। কিন্তু এখানে তুমি এক্স ওয়ান বসাও, ওই একই ভ্যালু ওয়াই ওয়ান বসাও, দেখো হচ্ছে না, কেন টু প্লাস টু ফোর, ফোর প্লাস ফাইভ নট ইকুয়ালস টু জিরো, কারণ ফোর প্লাস ফাইভ তো নাইন, নাইন তো জিরোর সাথে সমান নয়। তার মানে এরকম কোনোই ভ্যালু নেই এ কমা বি যেটা প্রথম ইকুয়েশানকেও স্যাটিসফাই করে দেবে আর সেকেন্ড ইকুয়েশানকেও স্যাটিসফাই করে দেবে। তাহলে এই গেল তোমাদের এই তিনটে কন্ডিশন। ঠিক আছে, তাহলে এইগুলো তোমাকে মনে রাখতে হবে, এইটা একটা, এইটা একটা, আর এইটা তো হয়ে গেলে তো একটাই সলিউশন, কোনো প্রবলেম নেই। তারপরে এখানে তোমার এই তিনটে যদি সমান হয়ে যায় তাহলে ইনফাইনাইট সলিউশন, একটাই লাইন পাবে, ওই লাইনের উপরে যে কোনো একটা পয়েন্ট নাও, সেইটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, আর এইটাতে কোনো সলিউশনই হচ্ছে না। হ্যাঁ, গ্রাফ দিয়েও তুমি যখন এই দুটো লাইনকে ড্র করবে, দুটো প্যারালাল লাইন ড্র হয়ে যাবে, কোথাও ইন্টারসেক্ট করছে না, কোনো পয়েন্টে ছেদ করবে না। ঠিক আছে, তাহলে এই গেল তোমার ব্যাপার, যেটা হচ্ছে যে কখন সলিউশনটা এক্সিস্ট করবে, কখন করবে না। এবার যদি করে তাহলে আমি কি করে সলভ করব, তাহলে সেইগুলো তোমরা একটু পরে সেইগুলো দেখবে। ঠিক আছে, তাহলে সলিউশনগুলো কিভাবে করতে হয়, খুবই ইজি। একটা মেথড তো আমি অলরেডি তোমাদের এটাকে সলভ করার টাইমে আমি করে দিলাম, যেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। ঠিক আছে, সেটা আমি একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়েও আমি তোমাদের বুঝিয়ে দেবো। তারপরে মেথড অফ এলিমিনেশন আছে, মেথড অফ কম্প্যারিজন আছে, বা কম্প্যারিজন মেথড বলো, একই ব্যাপার, বা আর মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশনও আছে। হ্যাঁ, এগুলো কিছু না, একটা এক্সাম্পল দিয়ে দেখলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, আর খুবই ইজি। ঠিক আছে, তাহলে সেইগুলো একটু আমরা এবার দেখব। আচ্ছা, এবার তাহলে আমরা এই যে মেথডগুলো শিখবো যেটা দিয়ে ইকুয়েশানগুলো সলভ করা যাবে। ঠিক আছে, কখন সলভ হবে সেটা তো তোমরা দেখলে, এবার ব্যাপারটা হচ্ছে কি করে সলভ করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুটো ইকুয়েশান দেওয়া আছে। এবার তোমরা যদি কন্ডিশানগুলো তোমাদের যদি মনে থাকে সেখানে সেটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে এখানে দেখো এ ওয়ান বাই এ টু বের হচ্ছে ওয়ান, হ্যাঁ, আর বি ওয়ান বাই বি টু বের হচ্ছে মাইনাস হাফ। তাহলে অবভিয়াসলি এই দুটো আলাদা, তার মানে এটাকে সলভ করা যাবে আর একটাই সলিউশন বের হবে। আচ্ছা, আমাদের একটা জিনিস মনে রাখো, যখন বলেই দেওয়া থাকবে কি সলভ বাই যে কোনো একটা মেথড, তাহলে আমাকে আর কন্ডিশন চেক করার দরকার নেই, মানে এটা সলভ যখন বলেছে মানে এটা সলভ করা যাচ্ছে, তাই জন্য বলা আছে, তাহলে আমাকে ওই কন্ডিশনটা চেক করতে হবে না। আচ্ছা, তাহলে দেখো এই যে মেথড অফ সাবস্টিটিউশনটা খুবই ইজি, যেটা তোমাদের আমি ওই একটু আগেই করালাম। ঠিক আছে, ওই কন্ডিশনগুলো দেখানোর জন্যে। তাহলে প্রথমে কি করব, যে কোনো একটা ভেরিয়েবল ফার্স্ট ইকুয়েশন থেকে আমি ইন টার্মস অফ দ্য আদার ভেরিয়েবল সেটা আমি লিখবো। তাহলে ধরো আমি ওয়াইকে লিখছি ইন টার্মস অফ এক্স, তাহলে ওয়াই হয়ে গেল টু মাইনাস এক্স প্রথম ইকুয়েশন থেকে। এবার ওয়াইয়ের এই ভ্যালুটা যেটা পেয়েছি প্রথম ইকুয়েশন থেকে আমি সেকেন্ড ইকুয়েশানে পুট করে দেবো। ঠিক আছে, তো সেকেন্ড ইকুয়েশানে পুট করলাম এক্স মাইনাস টু ওয়াই, ওয়াইয়ের জায়গায় আমার এইটা চলে এলো টু মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তারপরে আর কিছুই না, এটাকে সিম্পলিফাই করলাম, এক্সের মান বেরিয়ে গেল আমার ওয়ান। ঠিক আছে, একদমই ইজি।
হ্যাঁ, একদমই ইজি মেথড অফ সাবস্টিটিউশন। এবার তারপরে কি আর কিছুই নেই, এক্সের ভ্যালু 1 যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে তুমি বসিয়ে দাও। আমি যেমন ফার্স্ট ইকুয়েশনের মধ্যে বসিয়েছি, তুমি চাইলে সেকেন্ড ইকুয়েশনে বসাও, একই ব্যাপার, দুটোর অ্যান্সার কিন্তু সেমই আসবে। হ্যাঁ, তাহলে এক্সের ভ্যালু 1 বসালাম, তাহলে ওয়াই তোমার তো যেরকম আছে ওরকমই থাকলো, কেন আমি তো ওয়াইটা তো জানি না, এক্সেরটা শুধু 1 বের করেছি। তাহলে ওয়াই হলো, এক্স হলো 1 প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0, এটাকে সলভ করে পেয়ে গেলাম 1। তাহলে আমার অ্যান্সার এলো এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে এইটা হলো তোমার প্রথম মেথডটা, মেথড অফ সাবস্টিটিউশন। আমি কিন্তু এই এক্সাম্পলটা খুবই ইজি নিয়েছি। হ্যাঁ, বই থেকে তোমরা আরও কয়েকটা এক্সাম্পল করবে, এক্সাম্পল করবে, এক্সারসাইজ করবে, তাহলে কিন্তু আরও বেটার হবে। হ্যাঁ, এত সোজা প্রবলেম একদম তো পরীক্ষায় আসবে না, একটু তোমাদের অন্য ডিফারেন্ট টাইপ অফ অঙ্ক একটু প্র্যাকটিস করতে হবে। এটা আমি জাস্ট নিয়েছি এর জন্য যে বোঝাতে সুবিধা হবে মেথডটা আর কি। এবার এলিমিনেশন মেথডটা কি? এটা কিছু না, মানে তোমাকে ভেরিয়েবলসগুলোকে একবারেই এলিমিনেট করে নিচ্ছি, হ্যাঁ, সরিয়ে নিচ্ছি, মানে একবারে এক্স পেয়ে যাচ্ছি, একবার পুরো ওয়াই পেয়ে যাচ্ছি, তাই জন্য এটাকে বলেছে এলিমিনেশন মেথড। তাহলে কীভাবে হচ্ছে দেখো, তো তুমি ধরো যেই ভেরিয়েবলটাকে আগে এলিমিনেট করতে চাও সেইটা আগে মাথায় রাখতে হবে। তাহলে তুমি ধরো আগে এক্সটাকে এলিমিনেট করতে চাও, তাহলে এই দুটো ইকুয়েশনের মধ্যে দেখবে এক্সের সাথে কি গুণ করা আছে, তাহলে এখানে 1 গুণ করা আছে, এখানে 1, দুটোই +1, ঠিক আছে। তাহলে এখানে আগে কোএফিসিয়েন্টটা তোমাকে সেম করে নিতে হবে। তাহলে কোএফিসিয়েন্টটা যদি সেম হয় আর দুটোর সাইনও যদি সেম হয়, হ্যাঁ, যেমন এখানে দুটোই প্লাস, তাহলে দুটো ইকুয়েশনটাকে আমি সিম্পলি মাইনাস করে দেবো। তাহলে আমি সেকেন্ড ইকুয়েশনটা ফার্স্ট ইকুয়েশন থেকে মাইনাস করছি, তাহলে সাইনটা চেঞ্জ হবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এইটা কেটে গেল, প্লাস প্লাস প্লাস, তাহলে 2y প্লাস ওয়াই হয়ে গেল 3y, তাহলে 3y লিখলাম, মাইনাস মাইনাস প্লাস, সাইনটা কিন্তু মাইনাস, তাহলে -3 ইকুয়ালস টু 0, তাহলে y ইকুয়ালস টু 1, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো আমি ওয়াইটাকে এবার এলিমিনেট করতে চাই, তো কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, এখানে ওয়াই এর কোএফিসিয়েন্টটা হচ্ছে 1, মানে ওয়াই এর সাথে যেটা গুণ করা আছে 1, আর এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট -2, তাহলে আগে আমাকে সেম করতে হবে। তাহলে সেম করার জন্য প্রথম ইকুয়েশনটাকে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে প্রথম ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি কী পাবো, 2x প্লাস 2y মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এবার এই ইকুয়েশনের ওয়াই এর কোএফিসিয়েন্ট হয়ে গেল 2। এবার দেখো সাইনগুলো কিন্তু অপোজিট, তাহলে আমি কি করব, ইকুয়েশনটাকে যোগ করব। কেন যোগ করলে এটা কেটে যাবে, তাহলে ওয়াইটা এলিমিনেট হয়ে গেল, তাহলে 2x প্লাস এক্স হয়ে গেল 3x, আর -4 প্লাস 1 হয়ে গেলো -3, তাহলে x বেরিয়ে গেল 1, তাহলে x1 হয়ে গেল আর তোমার y1 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই তোমার গেল এলিমিনেশন মেথড। তাহলে এবার হচ্ছে কম্প্যারিজন মেথড, এটাও খুবই ইজি। কম্প্যারিজন মেথডটা কি, তাহলে তুমি কি করবে, প্রথম ইকুয়েশন থেকে ধরো তুমি এক্সের মান বের করলে ইন টার্মস অফ ওয়াই, তাহলে এক্স বের হলো 2 - y। সেকেন্ড ইকুয়েশন থেকে তুমি আবার এক্সের মান বের করছো ইন টার্মস অফ ওয়াই, তাহলে এক্স বের হলো 2y - 1। এবার এটাও এক্স, এটাও এক্স, তাহলে আমি তো কমন সলিউশন চাই অফ বোথ দ্য ইকুয়েশন, মানে এরকম একটা এক্স যেটা এটাকেও স্যাটিসফাই করবে, এটাকেও স্যাটিসফাই করবে, তাহলে এই দুটোকে সমান হতে হবে। তাহলে এই দুটোকে আমি সমান করে দিলাম, তাহলে 2y - y ইকুয়ালস টু 2y - 1। তাহলে আমি কি পেলাম, 1টাকে এদিকে নিয়ে চলে আসো, 2 + 1, আর এইদিকে ওয়াইটাকে নিয়ে চলে গেলাম 2y + y, তাহলে 3y ইকুয়ালস টু 3, তার মানে y ইকুয়ালস টু 1। বা ঠিক একইভাবে তুমি যেমন এক্সটাকে আমি কম্পেয়ার করেছি দুটো ইকুয়েশন বার করে, এবার তুমি ঠিক একইভাবে এইদিকে ওয়াইকে কম্পেয়ার করতে পারো, তাহলে y হবে তোমার কত, 2 - x প্রথম ইকুয়েশনটা থেকে, আর সেকেন্ড ইকুয়েশন থেকে তোমার y কত বের হচ্ছে, x + 1/2। এই দুটোকে সমান করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে দেখতেই পাচ্ছ কী পাবে, এই দুটো সমান করলে তুমি 4 - 2x, 4 - 2x ইজ ইকুয়ালস টু পেলে x + 1। তাহলে 4টাকে এদিকে নিয়ে 1টাকে এদিকে নিয়ে চলে এলো, যদি চলে আসো তাহলে হয়ে গেল 3, আর 2xটা ওইদিকে গেলে হয়ে গেল 3x, তাহলে x আমার বেরিয়ে গেল 1। তাহলে আমার একই ইকুয়েশনটা বারবার ইউজ করছি, তাহলে সব যে কোনো মেথডে করো না কেন অ্যান্সারটা তো সেমই আসবে। তাহলে x1 আর y1 এই আমার অ্যান্সার, সরি মানে x1 আর y1 এটাই আমার অ্যান্সার, মেথড অফ কম্প্যারিজন। এবার আর একটা মেথড পড়ে আছে যেটা হচ্ছে মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তাহলে দেখো
এইটাকে সলভ করার জন্য তোমাকে আগে কি করতে হবে, এইটাকে আগে ভালো করে অ্যারেঞ্জ করে নিতে হবে। কিভাবে অ্যারেঞ্জ করবে, এই ফর্মের মধ্যে অ্যারেঞ্জ করে নেবে। আগে এক্স, তারপরে ওয়াই, তারপরে কনস্ট্যান্ট টার্ম ইকুয়ালস টু 0, তারপরে এক্সের কোএফিসিয়েন্ট, ওয়াইয়ের কোএফিসিয়েন্টের কনস্ট্যান্ট টার্মটা লিখবে। প্রথম ইকুয়েশনের প্রথম লিখলে, সেকেন্ড ইকুয়েশনের তার নিচে লিখলে, এইভাবে। এটা এক্সের কোএফিসিয়েন্ট, তারপরে ওয়াই, তারপরে কনস্ট্যান্ট টার্ম, তাহলে 1 1 -2 মানে a1 b1 c1, আর এটা হয়ে গেলো a2 b2 c2, এইভাবে সাজিয়ে নেবে। তারপরে এরকম একটা খাঁচা তৈরি করবে, এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই বাই ইকুয়ালস টু 1 বাই, এটাও এক্স বাই। এবার এই তিনটে জায়গায় কিছু নাম্বার বসবে, কি বসবে, কিভাবে বসবে সেটা একটু দেখো। তাহলে প্রথমে এক্সের নিচে কিছু বসাতে হবে, তাহলে এক্সের জন্য এক্সের এই যে কলামটা সেটা তুমি কেটে দাও। এবার কি করবে, এই দুটোকে ক্রস মাল্টিপ্লাই করো, আর মাঝখানে মাইনাস সাইন বসিয়ে দাও, আর দুটোকে করে দাও 1 × 1 মাইনাস দিস ইন্টু দিস। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। ঠিক ওয়াইয়ের জন্য তাই করতে হবে, ওয়াইয়ের তোমার কলামটা মুছে দিতে হবে। এবার এটাকে ক্রস মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে 1 × 1 × 1 × -2, 1 × 1 সরি ইন্টু না, 1 × 1 মাইনাস 1 × -2, এই দুটোকে গুণ করে তারপরে মাইনাস এই দুটোকে গুণ। ঠিক আছে, এটাকে ডিলিট করার পর, এটাকে ডিলিট করার পরে এই দুটো তুমি কলাম পাচ্ছ, তাহলে প্রথম কলামের উপরের এলিমেন্টটা এটার সাথে গুণ করবে, মাইনাস এটা সবসময় হবে। যেমন আগেরটা দেখো, এক্সেরটা ডিলিট করেছিলাম, তাহলে প্রথম কলামটা হচ্ছে 1 - 2, তাহলে প্রথম কলামের প্রথম উপরের এলিমেন্টটা এটার সাথে, সেকেন্ড কলামের যেটা নিচের এলিমেন্টটার সাথে, এইভাবে ক্রসটা করবে। তাহলে এবার লাস্টেরটার জন্য বুঝতেই পারছো, এটা অফ করে দেবো। তাহলে আমার কী হবে, 1 × -2 মাইনাস 1 × 1, তাহলে এইটা পেয়ে গেলাম। তাহলে এটাকে সিম্পলিফাই করার পর কী পেয়েছি, x/-3 ইকুয়ালস টু -y/3 ইকুয়ালস টু 1/-3। তার মানে x/-3 ইকুয়ালস টু 1/-3, মানে প্রথমটা আর লাস্ট রেশিওটা ইকুয়েট করবে, তাহলে এখান থেকে x পাচ্ছ 1, আর সেকেন্ডটা আর লাস্টেরটা ইকুয়েট করলে yও পাচ্ছ 1। তাহলে দেখো, এই চারটে মেথড করলাম, চারটে মেথডের এই একই ইকুয়েশান নিয়েছি, সবকটাতে একই অ্যান্সার তোমার চলে এসছে। এবার ব্যাপারটা হচ্ছে, এইগুলো খুবই ট্রিভিয়াল এক্সাম্পল, জাস্ট বোঝানোর জন্য ইউজ করা হয়েছে। তোমরা যখন করবে, বই থেকে কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করো ভালো ভালো, হ্যাঁ, তাহলে তোমরা একটু এই মেথডগুলো আরও ভালো করে অ্যাপ্লাই করতে পারবে, নাহলে গন্ডগোল হয়ে যাবে। এই মাল্টিপ্লিকেশনে কোথাও ভুল হয়ে যাবে, সাইনে কোথাও ভুল হয়ে যাবে। আর এই জিনিসটা মনে রাখো, সেকেন্ডের মধ্যে এখানে কিন্তু মাইনাস ইউজ করছি, আর এইটা সবসময় কিন্তু 1 হবে। ঠিক আছে, তার নিচে কি বসবে সেই মেথড ট্রিকটা তোমাদের আমি বোঝালাম। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো। আমি কিছু সলভ অঙ্ক তোমাদের পাঠিয়ে দেবো, সেইগুলো তোমরা মানে একদম দেখে টুকে নেবে না, হ্যাঁ, আগে নিজে থেকে করার চেষ্টা করবে, যদি না হয় আটকায়, তারপরে তোমরা ওই সলিউশনটা দেখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হলো।